সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমাদের আজকেও দুজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন। মোফাজ্জল করিম, সাবেক সচিব ও রাষ্ট্রদূত, স্বাগত জানাচ্ছি আপনাকে। এরপর আছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি গণফোরাম। সুব্রত দা, আপনাকেও স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। তা আপনাকে দিয়ে শুরু করি। আজকে দিনের শিরোনাম হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আন্তর্জাতিক একটা আহ্বান জানিয়েছেন, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে পাঠানোর প্রস্তাব করেছেন। বাংলাদেশে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বাংলাদেশ পরিস্থিতি কি এতটাই খারাপ যে এই শান্তিরক্ষী পাঠানোর প্রয়োজন হয়ে পড়েছে কিনা জানি না, সেটা আপনি আলোচনা করবেন। এটা সুব্রত দার সঙ্গে আলোচনা করব। তো আপনি কীভাবে দেখছেন পুরো? আপনি জানেন যে ভারত বাংলাদেশ সম্পর্ক নানা কারণেই টানাপোড়েন চলছে। আমার তো মনে হয় আমাদের যে গত ৫০-৫৫ বছরের স্বাধীনতা, কোনোদিন বোধহয় ভারতের সঙ্গে সম্পর্ক এত নিম্ন পর্যায়ে যায় নাই, এবং এটা সম্পূর্ণ একতরফা, টোটালি একতরফা। আমাদের দেশে একজন ভদ্রলোক যে বা ভদ্রমহিলা যেই হোক না কেন, যদি কোনো অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, তাহলে আইনের চোখে সবাই সমান, সে যেই হোক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, যাই হোক। তো সেই জন্যে এক লোকের বিরুদ্ধে মামলা হয়েছে, বাস। আচ্ছা, এমন এক লোকের বিরুদ্ধে মামলা হয়েছে যার অবস্থান সম্বন্ধে কিন্তু ভারত নিজেই জানতো না, কারণ ভারত বলেছে ইসকনের সভাপতি না কি জানি, প্রধান ব্যক্তি, কিন্তু আসলে ইসকন তাকে 1 বছর আগে অব্যাহতি দিয়ে দিয়েছে, ইসকন নিজেই বলেছে। সেই লোককে নিয়ে সম্পূর্ণ একতরফাভাবে, তাও যদি হতো যে কূটনৈতিক চ্যানেলে, ডিপ্লোম্যাটিক চ্যানেলে যদি যোগাযোগ হয়ে যে ব্যাপারটা কি, একজন হিন্দু ভদ্রলোককে বা একজন ইসকনের লোককে আপনারা এরকম করছেন, একটা জবাবদিহিতামূলক, তা না, একতরফাভাবে একেবারে শুরু করে দিল। তো এইটাই কি মূল কারণ? না, মূল কারণ তো আরও ভেতরে থাকবে নিশ্চয়ই। কারণ ভেতরে মানে কি, একটা যে একজন যে আমাদের পলাতকা সুন্দরী চলে গেছেন, তার সম্বন্ধে তো নিশ্চয়ই তাদের একটা দারুণ রকমের দায়িত্ববোধ তারা মনে করেন আছে, এবং যত রকমের চ্যানেল আছে চেষ্টা করবে এই ভদ্রমহিলাকে আবার সুপ্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু এই ভদ্রমহিলার জন্য যে বাংলাদেশের 17 কোটি মানুষ একেবারে শোক সাগরে ভেসে চলে গেছে, এটা মনে করার কোনো কারণ নাই। আজ পর্যন্ত সত্যিকার কথা বলতে গেলে পরে আওয়ামী লীগ তো এখন নিশ্চিহ্নই বলতে গেলে, কিন্তু যারা মোটামুটি মনে করুন নিরপেক্ষ বা কোনো রকমের দলের ইয়ে না, তাদের পক্ষ থেকেও কোনো রকমের আহা উহু, কোনো রকমের কোনো তাগিদ নাই, কোনো রকমের কোনো ইয়ে নেই, প্রতিক্রিয়া নাই। বরং সবাই একটা জিনিস সমালোচনা করে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, কোনো দলের যিনি দলপতি বা দলনেত্রী যাই হোক না কেন, তিনি হচ্ছেন একটা যুদ্ধক্ষেত্রের সেনাপতির মতো। সেনাপতি হয়তো একদম সামনে গোলাগুলির মুখে যাবেন না, কিন্তু সেনাপতির একটা অবস্থান আছে। তিনি কখনো শেষ রক্তবিন্দু পর্যন্ত তিনি দল ছেড়ে, ময়দান ছেড়ে, যুদ্ধক্ষেত্র ছেড়ে তিনি চলে যাবেন না। ইনি গেলেন তো গেলেন, এমনভাবে গেলেন একেবারে পলাতকা। তো এটা মোটামুটি বোধহয় আওয়ামী লীগের লোকেরাও, এটা আমার মনে হয় না, আমি যদিও কারোর সঙ্গে আমার কোনো কথাবার্তা হয়নি বা যোগাযোগ নাই, কিন্তু তারাও এটা খুব ভালো চোখে নিশ্চয়ই দেখবে না। আর ওখানেই তো তিনি তার পরাজয়টা নিজেই মেনে নিয়েছেন। তিনি যে আর কোনো দিন এসে হাল ধরতে পারবেন, তার মনে রাখা উচিত যে 1981 সালে বোধহয় উনি ভারত থেকে ফিরে এসেছিলেন। সেই 81 সালের পরে এতদিনের মধ্যে বুড়িগঙ্গাতে যদিও পানি চলে না, কিন্তু তার মধ্যেও অনেক ময়লা আবর্জনা নড়াচড়া করে, এতটুকু কিছুই হয় নাই। কিন্তু যা হওয়ার হয়েছে। কিন্তু কি করে তিনি, আমি এটা বিস্মিত হয়েছি, তার একটা
সুপ্রাচীন দল এবং নিশ্চয়ই যথেষ্ট সমর্থন আছে সেই দলের, সবাইকে শোক সাগরে ভাসিয়ে একেবারে তিনি হঠাৎ করে উধাও হয়ে গেলেন। এটার যে কি প্রতিক্রিয়া হবে, অন্যদের কথা বাদ দিলাম, তার নিজের দলের মধ্যেও এটাও তিনি বুঝলেন না। আর এখন যেটা আমরা সবাই মিলে আমরা মোটামুটি অনুমান নয়, এটা বিশ্বাস করি যে ওখানে নিশ্চেষ্ট হয়ে বসে বসে মানে খাওয়া দাওয়া করা আর আতিথেয়তা বরণ করার মানুষ উনি নন। উনি নিশ্চয়ই একটা কিছু করবেন। আর যার আতিথেয়তায় গেছেন জনাব নরেন্দ্র মোদী, উনি তো আবার তার অতীত ইতিহাস দেখলে দেখা যাবে যে এই সমস্ত কাণ্ড কারখানাতে বেশ মোটামুটি সেই 2006 সালে বোধহয় তিনি একটা বিরাট রকমের একটা হত্যাকাণ্ডের নায়ক ছিলেন। অতএব কেমনে কি করতে হয় না করতে তার জানা আছে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে ফিরবো একটু পরেই। সুব্রত দা, আপনি নিশ্চয়ই শুনলেন মোফাজ্জল করিম সাহেব যা বলেছেন বা বাস্তব পরিস্থিতি, যেটা আমি জানতে চেয়েছিলাম। আপনি তো নিশ্চয়ই জানেন পুরো পরিস্থিতিটা। আচ্ছা, শুরুতে মতি ভাই, আপনি মতিউর রহমান চৌধুরী আমাদের বাংলাদেশের সাংবাদিকতা জগতের একটা তারকা, তো আপনাকে আমরা অনেক মিস করেছি এবং যে পরিস্থিতি পরিবেশের মধ্য দিয়ে আমরা গেছি, আপনিও সেটা শিকার হয়েছেন। তবে আপনাকে ধন্যবাদ জানাই, আপনার প্রকাশনা কিন্তু বন্ধ হয়নি, এটা একটা বিরাট ব্যাপার ছিল। এবং বিগত আন্দোলনগুলোতে আমি ব্যক্তিগতভাবে সবার আগে আপনার অনলাইনটা দেখতাম, কারণ ওখানে তাজা খবরটা পাওয়া যেত এবং বিভিন্ন জায়গায় যে আন্দোলন সংগ্রাম হচ্ছে, কোথায় ঘটনা ঘটছে, কোথায় পুলিশ আমাদের উপর আক্রমণ করছে, আমরা কি বক্তব্য দিচ্ছি, এটা আপনার যারা মাঠে সাংবাদিক ছিল এরা অসাধারণ ভূমিকা রেখেছে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই আপনার মাধ্যমে। তো আপনার সামনে আজকে আমরা কথা বলতে পারছি এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন। আপনি বলেছেন সিএসপি অ্যান্ড সো অন, উনি তো কবিও, তো এটা আমার সৌভাগ্য যে উনি আমি দীর্ঘ সময় এখন তো টক শো তারকা, হ্যাঁ দীর্ঘ সময় ওনার সাথে এবং প্রয়াত সাদাত হোসেন ওনাদের সাথে আমাকে ডাকা হতো আর কি। আজকেও দেখলাম যে মিলছে আর কি অনেকদিন পরে। তো যে কথাটা তুলেছেন মমতা দিদি আর এদিকে হাসিনা বুবু, হাসুবু, এদের তো অনেক ক্ষেত্রে মিল আছে রাষ্ট্র পরিচালনায়। এখানে যেমন উনি 15 বছর যে দাপটে চালিয়েছে, নির্বাচন সব ধ্বংস করে যে প্রতিষ্ঠান, ওখানেও মোটামুটি এইরকমভাবেই উনি চালাচ্ছে। ওখানেও জনগণ ত্যক্ত বিরক্ত। তারপরে উনি আমাদের তিস্তা নিয়ে অনেক খেলছেন, হয়তো আরও খেলবেন ভবিষ্যতে। উনি তো অনেক সময় বলেন যে না, বাংলাদেশের সাথে আমার খুব সুসম্পর্ক এবং বিশেষ করে শেখ হাসিনার সাথে তার খুব হৃদ্যতা আছে এবং হাসিনা মধ্যে মধ্যে উপটোকন পাঠায়, সেটাও আমরা জানি। উনি কি পাঠাতো আমরা জানতাম না, কিন্তু উনি যে পাঠাতেন সেটা দৃশ্যমান। হাসিনা বাবু কিন্তু এটা আবার প্রকাশ করে দিত কাকে কি পাঠাচ্ছে, খুব ভালো। এখন হঠাৎ করে কি হলো, ভারতের কেন্দ্রীয় সরকার প্রেস নোট ইস্যু করতেছে, সংবাদ সম্মেলন করতেছে বাংলাদেশকে নিয়ে, আর উনি বলছে মোদিকে অনুরোধ করেছে আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী এখানে পাঠাইতে। কি হয়েছে রে ভাই আপনাদের? গত 15 বছর এই দেশের মানুষ নিপীড়িত নির্যাতিত হয়েছে, তাদের সমস্ত অধিকার ধ্বংস করে দিয়েছে। কোনোদিন একদিন কোনো বক্তব্য দিয়েছেন কোনো ব্যাপারে? সমস্ত প্রতিষ্ঠান একের পর এক। আপনি দাবি করেন যে বিশ্বের অন্যতম গণতান্ত্রিক দেশ, কিন্তু আপনি তো সেই ব্যাপারে কোনো ভূমিকা রাখেন নাই। আপনি ব্যক্তি হাসিনার সাথে সম্পর্ক করেছেন এবং তারা কিভাবে ক্ষমতায় রাখবেন ছলে বলে কৌশলে। আমার প্রশ্ন হচ্ছে, গত 15 বছরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপর যে অত্যাচার হয়েছে, রামু থেকে শুরু করে নাসিরনগর থেকে শুরু করে পীরগঞ্জ, তারপরে গঙ্গাচড়া, শত শত ঘটনা আপনি পাবেন। তারপরে সর্বশেষ 2022 সালে দুর্গাপূজার সময় প্রায় 20টা জেলায় হিন্দু সম্প্রদায়ের দুর্গা মণ্ডপ, দুর্গা প্রতিমা ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। ইসকনের 3 জন সাধুকে হত্যা করা হয়েছিল সেই দিন নোয়াখালীতে, এবং সেখানে আসামি করেছে কারে? আমাদের বিএনপির জাতীয় নেতা বুলু সাহেবকে, বরকতুল্লাহ বুলু। তো এইসব তো অপকর্ম আমরা দেখেছি প্রতিনিয়ত, কখনো কোনো বিচার তো করেন নাই।
বিচারহীনতার একটা অপসংস্কৃতি এখানে চালু হয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকার বলেন, পশ্চিমবাংলার দিদি বলেন, কখনো তো দেখিনি এইসব নিয়ে কথা বলতে। এখানে এইসব নিয়ে অনেক আন্দোলন হয়েছে, অনেক মিছিল হয়েছে, বড় বড় সমাবেশ হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। একটা শব্দ তো আপনারা কখনো করেননি। অর্পিত সম্পত্তি নিয়ে যে এখানে যেরকম অত্যাচার নিপীড়ন হয়, বাস্তুবিটা থেকে তাদেরকে উচ্ছেদ করা হয় এবং অনেককেই গৃহত্যাগী করে দেশ ছাড়তে বাধ্য করেছে আওয়ামী লীগের লোকজন। সেদিনে তো আপনি বরঞ্চ বলছেন কি, আফগানিস্তান, পাকিস্তান আর বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা যদি আসতে চায় আমার দরজা খোলা, এসব কথা বলছেন। আর দিদি তো সেদিনও বলছে আপনারা চলে আসেন, আমি তো আছি। এগুলো বলে টলে উস্কানি দিয়ে এখন আবার এসব কথা বলা শুরু করছেন কেন? আপনার বাংলাদেশের স্থিতিশীলতা আপনারা চান না। বিশেষত যিনি এখান থেকে পালিয়ে গেছেন, ফ্যাসিস্ট মাফিয়া সরকার, তাকে আপনারা আশ্রয় দিয়েছেন। এটা কোন ধরনের বন্ধুত্ব? আর সেখানে বসে তাকে বিভিন্ন রকমের কি বলে ফোনালাপ, হ্যাঁ, সাধারণ ওয়ার্ডে ইউনিয়নের নেতাদের সাথে উনি বসে বসে ফোনালাপ করছে, তাদেরকে নির্দেশনা দিচ্ছে, ট্রাম্প কার্ড খেলছেন, আরও কত কি। এখন এখানে মাঠে যারা আছে অনেকে তো মনে করে এটার মধ্যে ওনার দোষররা, প্রতি সরকারের দোষররা এগুলোর মধ্যে ইনভলভ আছে। এবং আজকেও যেসব ঘটনা ঘটতেছে, চিন্ময়কে নিয়ে আমি সরকারকে বলবো, চিন্ময়কে গ্রেপ্তার করা কি এত জরুরি ছিল? মামলা একটা হয়েছে, হবে, আপনি তো একটা ভুল করেছেন। এটা তো সঠিক কাজটা করেন না। এটা ঘটনা পরম্পরায় সেই কিছু লোকজন নিয়ে সভা সমাবেশ, তারা ডাকে বলতেন যে ভাই তোমার অসুবিধা কি, আসলে কথা বলি। এই সরকার কথা বলতে চায় না কেন? চুপ হয়ে থাকে। তার বডি ল্যাঙ্গুয়েজ কি? কোনো সমস্যার সমাধান করার ক্ষেত্রে আমি তো সেরকম উদ্যোগ ভূমিকা নিতেও দেখি না। এটা কি সবসময় ইউনূস সাহেবকে করতে হবে? আপনি এত জন উপদেষ্টা নিয়েছেন, অনেকেই খুব উপযুক্ত, তারা কি জানে না কোথায় কিভাবে জিনিসগুলো ডিল করতে হবে? তার সাথে আছে যৌথ বাহিনী, সেনা প্রধান, সেনাবাহিনী, তারাও তো সজাগ দৃষ্টি রাখতেছে প্রত্যেকটা ঘটনার ব্যাপারে। হ্যাঁ, এগুলো তো কেউ পছন্দ করছে না। সুতরাং আপনি ঘটনা সূত্রপাত করেছেন, সূত্রপাত করার পরে আমাদের একজন বিজ্ঞ আইনজীবী, আমাদের কলিগ, প্রতিশ্রুতিবান আইনজীবী, তাকে হত্যা করা হলো। এই পর্যন্ত কেন ঘটনা গেল? চট্টগ্রাম আদালতে, সেখানে কেন আপনি চিন্ময় সমর্থক লোকজনদেরকে উঠতে দিলেন পাহাড়ে? আমার আইনশৃঙ্খলা বাহিনী কোথায়? তাদের তারা আঙ্গুল চুষে প্রত্যেকটা ঘটনায় দেখবেন। ঘটনার পরে ওনারা সজাগ হয়ে যান, এরে করো, ওরে করো, গ্রেপ্তার করো, শত শত লোকরা আসামি করো। এই যে ছাত্ররা মারামারি করলো মাঠে, ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, তারপরে যেটা হলো সোহরাওয়ার্দী ইত্যাদি ইত্যাদি, কবি নজরুল, আরও সেখানে একটু সমস্ত ধ্বংস করে দিল। এটা আমাদের ছাত্র, যেই ছাত্ররা এত আত্মত্যাগ করলো, এত রক্তপাত দিল, ফ্যাসিস্ট হাসিনাকে আমাদেরকে বিজয় আনিয়ে দিল, তাদের হাত দিয়ে এইসব ঘটনা ঘটবে আর আপনারা চুপ করে আছেন। আমাদের ডিজিএফআই, এনএসআই, তাদের তো কোনো গন্ধ দেখিনি। আগে তো কত অ্যাক্টিভ ছিল, হ্যাঁ, আগে তো সবাই ঘরে ঘরে থাকতেও পারতেন না, তল্লাশি করে নিয়ে আসতেন। আন্দোলনের সময়ও দেখেছি সার্চ রাইট বলে, সার্চ রাইট অপারেশন করে করে ঘর থেকে আপনি আপনাদের বিরোধী লোকজনকে নিয়ে আসছেন। কেউ অমানবিক, আমরা ঘুমাইতে পারতাম না রাতে, দরজার কখন টকটক, পাকিস্তানি আমলের মতো এ হাসিনা তার লোকজন দিয়ে টকটক আওয়াজ হতো ধরে নেবার জন্য, ছাত্র, তরুণ, রাজনৈতিক নেতা কর্মী। সেই অবস্থার মধ্যে আমরা দেশটাকে এত সুন্দর একটা সফল আন্দোলনের মধ্য দিয়ে আপনারা দায়িত্ব নিয়েছেন। আপনি ভারতের সাথে কথা বলেন না কেন? আপনি টিম পাঠান, আমি শুনেছি তারা বোধহয় কেউ আসবে, এই কথাগুলো আলাপ করে শেষ করে দেন। এটাকে বাড়তে দিচ্ছেন কেন? এখান থেকে একটা পাল্টা বক্তব্য, ওরা একটা পাল্টা বক্তব্য। আমরা চাই এই প্রশমিত করেন যে টেনশনটা হয়েছে, বিজেপি দেখে আরেক বর্ডারে নাকি মিছিল করবে, এটা ভয়াবহ। আমরা কি যুদ্ধের সাথে আছি নাকি? হ্যাঁ, ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ লেগে গেলেন। আপনার কাছে আসছি পরে, শুনলেন তো সুব্রত দার বক্তব্য, উনি যেটা বডি ল্যাঙ্গুয়েজটা যেটা ওনার মানে না, উনি যা বলেছেন ঠিকই আছে। তবে আমি একটা জিনিস বুঝি না যে বাংলাদেশ কি এতই একটা খারাপ অবস্থার মধ্যে পড়ে গেছে
যে এখন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী এসে কই, আমি আর আপনি বা যে কোনো কাউকে জিজ্ঞেস করেন, রাস্তার একটা যে কোনো কাউকে জিজ্ঞেস করেন, বলবে কই, কোথাও তো কিছু বুঝলাম না। সত্যি কথা বলতে গেলে পরে এই যে ইসকনের এই ভদ্রলোক চিন্ময়, তার এই ঘটনার আগে ইসকনের নামও তো কেউ শুনেনি, তাই না? আপনি যে কোনো কাউকে, একটা শিক্ষিত লোককে না হয় বা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা রাজনীতি করে বা ইয়ে করে, বলে ইসকন কি, সে বলবে বিশ্বাস করেন ঠিক জানি না, ওই এক হিন্দু সংগঠন বোধ হয় এরকম। তো যাই হোক, ইসকনই হোক আর যাই হোক, কেউ তো, আপনি একজন প্রখ্যাত আইনজীবী, আপনি বলতে পারবেন আইন তো সকলের জন্য সমান, তাই নয় কি? সেটা ইসকনের চিন্ময়বাবুই হোক আর এটা আওয়ামী লীগের নেতাই হোক বা বিএনপির নেতা হোক, যে কোনো কেউ হোক, জামাত ইসলাম, কেউ যদি ফৌজদারি অফেন্স করে, বিশেষ করে রাষ্ট্রদ্রোহিতার মতো যদি কাজ করে, তাহলে তার বিরুদ্ধে তো ব্যবস্থা নিতেই হবে। সেই ব্যবস্থাটুকু যদি না নিতে পারা যায়, আর কি ব্যবস্থা, এমন না যে চিন্ময়বাবুকে ধরে একেবারে মারতে মারতে চিৎপটাং করে দিয়েছে, তা তো না, নাথিং অফ দি কাইন্ড, কিছুই না। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছিল। সেখানে তিনারা কি করলেন, চট্টগ্রামে একেবারে জমায়েত হয়ে গিয়ে এমন কাণ্ড করলেন যে শেষ পর্যন্ত একটা নিরীহ, একজন বিজ্ঞ আইনজীবী, নিরীহ ব্যক্তি, এবং আমি যতটুকু জানি অত্যন্ত সম্মানিত ব্যক্তি তিনি ওখানকার, তাকে মেরেই ফেললো। এবং সে মেরে ফেলার পরে তো আমি মনে করি এখন যুদ্ধ ঘোষণা করা উচিত যারা মেরেছে তাদের বিরুদ্ধে। তাহলে তোমাদেরকে, আপনি একটা কথা অবশ্যই ইঙ্গিত করেছেন ঠিকই, যে আমাদের বর্তমান সরকার এটা হচ্ছে সম্পূর্ণ ভদ্রলোকের সরকার। আমাদের সরকারের ডেফিনিশনে তো ভদ্রলোক বলে কিছু নাই। আমি সেটাই আসছিলাম না, উনি মাননীয় প্রধান উপদেষ্টা অত্যন্ত বিজ্ঞ ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, এবং সবচেয়ে বড় কথা, এই উপমহাদেশে বোধহয় এরকম দ্বিতীয় ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যার আন্তর্জাতিক খ্যাতি এত বেশি। আমি যখন লন্ডনের হাই কমিশনার ছিলাম, তখন মধ্যপ্রাচ্যের আর আফ্রিকা ইত্যাদি দেশের হাই কমিশনাররা আমার কাছে এসে বলতো, ওই তোমাদের প্রফেসর ইউনুসকে আমরা একটু নিতে চাই। কত রিকোয়েস্ট! আমি বলছি ভাই ঠিক আছে, আমি যোগাযোগ করব। তারপরে আমি চিঠি দিতাম ইউনুস সাহেবের এখানে, যে আপনাকে অমুক চাচ্ছে, মোজাম্বিক চাচ্ছে, আপনাকে জিম্বাবুয়ে চাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো সেই রকম খ্যাতিসম্পন্ন ব্যক্তিকে আমরা পেয়েছি, এবং আমার বিবেচনায় উনি ঠিক পথেই আছেন। একমাত্র কাজ যে উনি, আমরা আশা করব অতি যথাসম্ভব যৌক্তিক সময়, যেটা বলা হচ্ছে আর কি, যথাসম্ভব দ্রুত একটা নির্বাচন দিয়ে, নির্বাচনী যে সরকার আসবে নির্বাচন পর, সেই সরকারের হাতে ক্ষমতা অর্পণ করবেন, যাতে করে আপনার কথা এবং কাজে মানুষ কোনো রকমের ত্রুটি না দেখে, বিচ্যুতি না দেখে একই হয়। সেই পথেই যাচ্ছে। হ্যাঁ, অনেক বাধা বিপত্তির কারণে, আর তাছাড়া গত 15-16 বছরের যে জঞ্জাল, এটা কিছুটা যদি মানে ইয়ে না করা হয়, পরিষ্কার না করা হয়, অন্তত যে দুর্গন্ধ বের হয়েছে, সেই দুর্গন্ধটাতে অন্তত চাপা দিতে হবে, দিয়ে তারপরে কিছু করতে হবে। সেইটুকু সময় সবাইকে দিতে হবে, তাড়াহুড়া কিছু নাই। সম্প্রতি আমি আমার একটা আর্টিকেল পত্রিকায় লিখেছিলাম, কালের কণ্ঠে, যে ধৈর্য ধরো তিষ্ঠ ক্ষণকাল। সবাই এত ব্যস্ত হয়ে গেছেন, আপনারা যারা রাজনীতিবিদ, হয়তো আপনার দল নয় কিন্তু অন্যরা ব্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে যারা দেখতেছে যে মাঠ মোটামুটি এখন ফাঁকা, একতরফা, খেলা এখনই শুরু করা উচিত, ওই দল এখন পর্যন্ত না। এখন প্রশ্নটা হচ্ছে যে রোড ম্যাপ দেওয়ার ব্যাপারে সরকারের অনীহা কেন? ওয়েল, আমার মনে হয় রোড ম্যাপ দিয়ে দিবে শিগগিরই। কারণ সরকার একটু সময় নিয়েছে, আমার ধারণা। আমি তো আর সরকারের মুখপাত্র নই, ওতে বলতে পারি না, তবে আমি অনুমান করছি যে পরিস্থিতিটা আর একটু ভালো করে স্টাডি করে তারপরে রোড ম্যাপটা দিবে, যাতে করে
রোডম্যাপ দেওয়ার পরে তার থেকে সরে না আসতে হয় বা পরিবর্তন হবে, এটা রোডম্যাপ একটা আসবে। অর্থাৎ অনেক ধন্যবাদ। দেখি রাজনীতিবিদ সুব্রত চৌধুরী কি বলেন? না, এই বিষয়ে তো আমার তো অনেক ক্ষোভ আছে। বলেন। রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব সৃষ্টি করে অন্তর্বর্তীকালীন সরকারের কি ফায়দা হয়? দিন শেষে তো আপনাকে তো রাজনীতিবিদদের হাতেই ক্ষমতা ছেড়ে দিতে হবে ভোটের মাধ্যমে। হ্যাঁ, আমরা তো কেউ আপনার বিপক্ষ পার্টি না, আমরা তো আপনাকে সহযোগিতা করে, সবাই বলতো আমরা সহযোগিতা করতে চাই। তো আপনি তাদের সাথে ডায়লগ করেন, কি আধা ঘন্টার ডায়লগ করে? কোনো আলোচনা হয় ওখানে? দেখাশোনা করতে করতে তো আধা ঘন্টা শেষ। বাইরে এসে অবশ্যই আমরা অনেক কথাই বলি, হ্যাঁ, অনেক দাবি দাবা আমরা দিয়েছি। আসলে আমি তো দুবার গেছি, আমরাও লিখিত দিয়ে দিছি। এগুলো কি বাস্তবায়ন হচ্ছে? আপনি তো ঘন ঘন বসবেন, একসাথে বসবেন। ওরা তো বলছে যে আমাদের মধ্যে জাতি ঐক্য হয়েছে, আপনি সেটা দৃশ্যমান করেন। আমার প্রস্তাব হবে আলাদা আলাদা না করে একসাথে ডাকেন এবং সেটা লাইভে দেখান, জাতি দেখুক আপনার সাথে আমাদের কি আলোচনা হচ্ছে। একটা ভুল মেসেজ দেওয়া হচ্ছে যেন আমরা গিয়ে তার কাছে বলি যে তাড়াতাড়ি ক্ষমতা ছাড়ো, নির্বাচনটা দাও। এরকম অবস্থা না, ওই কথাটাই আমি বলেছি, লিখিতভাবে বলেছি। আপনি সেটা আমি বলছি তো, না একটু ধৈর্য ধরতে হবে। ওই তো বলছি, আপনি রামটোল ডাকেন, বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা, বাজার, আইনশৃঙ্খলা, সব বিষয়ে কথা বলেন না কেন? না, বাজারে আইনশৃঙ্খলা, প্রশাসনের যে দিকগুলো, হ্যাঁ সেগুলো কথা বলেন। প্রশাসনের দিকগুলো আপনার সমস্যা কি বলেন, আমরা কিছু আপনাকে ইয়ে দিই। এটা কিন্তু সরকারের দায়িত্ব। হ্যাঁ সেটাই বলছি তো। এখন যে সরকারের দায়িত্ব হচ্ছে দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা ইত্যাদির ব্যাপার, যেগুলো এখন খুব বেশি খারাপ অবস্থা দাঁড়িয়ে গেছে, এগুলো সামাল দেওয়ার দায়িত্ব সরকারের। সরকার যদি এখন সব দলের সঙ্গে আলোচনা করে তাহলে কোনো সমাধান, দল বলি না, একসাথে বসে যে আমার এই সমস্যা আছে, আপনাদের বক্তব্যটা একসঙ্গে যদি একসঙ্গে বসতে বলতে, একসঙ্গে বসলে পরে আপনি এক দলের, আপনার এক দলের, না 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 না, ওইটা হবে না, ওইটা হবে সবাই আমরা দেশের সাথে, মানুষের সাথে, আমরা দেশে যাতে কোনো রকমের। তাহলে আমি এখানে একটা কথা বলি, আমরা বলছি না জাতীয় ঐক্য হয়েছে, না উনি তো বলতে যায় হ্যাঁ জাতীয় ঐক্য, তো জাতীয় ঐক্যটা দৃশ্যমান দেখান। আচ্ছা বেশ, দেখাবে। আমি যদি বলি আই এম নট ডিফেন্ডিং হিম, না না, বা আই এম নট হোল্ডিং এনি ব্রিফ ফর দি, না কেউ বলে নাই যে ডাকবে না, কেউ বলে নাই, আমি বলছি আমাদের আকাঙ্ক্ষার কথা। আচ্ছা বেশ, আপনাদের আকাঙ্ক্ষা তো, উনি যখন ডাকবে, আমি তো বললাম যে তিষ্ঠ ক্ষণকাল, একটু অপেক্ষা করেন, ডাকার সময় এসে যাচ্ছে, ডাকবে। ততদিন পর্যন্ত আপনারাও তো একা একাই চলছেন। এমন তো না যে আপনারা যারা রাজনৈতিক দল, যুগপৎ আন্দোলনে যারা ছিল, না এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে ধরেন এই মুহূর্তে ভারতের সঙ্গে যে সম্পর্কে যে টানাপোড়েন, এই ইস্যুতে ভারত যদি তারা নিজেদের মধ্যে রাজনীতিভাবে সব দলকে নিয়ে কথা বলতে পারে, যে প্রফেসর ইউনূস কেন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছেন না? বলবে, কবে বলবে? আমার ধারণা উনার যে স্ট্র্যাটেজি আর কি, ভারত কোথায় পর্যন্ত যায়, ভারত এখন যে আচরণ করছে সেটা বিশ্ববাসী দেখছে। একটা দেশের মুখ্যমন্ত্রী সে মোদিকে অনুরোধ করেছে, মোদিকে হ্যাঁ, মুখ্যমন্ত্রী অনুরোধ করেছে, এটা তো এখন একটা আন্তর্জাতিক ইস্যু হয়ে গেল, সংবাদ হয়ে গেল, তাই নয় কি? তাহলে পরে প্রফেসর ইউনূস অপেক্ষা করছে যে আন্তর্জাতিক প্রতিক্রিয়াটা কি হয়। প্রতিক্রিয়া এমনকি চিন্ময় ইস্যুতেও কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বৈঠক হওয়া উচিত ছিল, যেটা ওদেরকে দেখে আনিয়া বসতে পারতো, ভাই আপনাদের কি দাবি দেওয়া আছে দেন দেখি, এই পর্যন্ত করলো। আচ্ছা বেশ, আপনারা ইন্টারিম গভর্নমেন্টকে বাদ দিয়ে, প্রফেসর ইউনূসের গভর্নমেন্টকে বাদ দিয়ে আপনারা রাজনৈতিক দলগুলা নিজেরা বসেন না? আমরা তো বসছি। চিন্ময় তো আসছে, বিএনপি অফিসে 2 বার আসছে, তারেক রহমানের সামনে বক্তব্য রেখেছে, তার দাবি দেওয়ার কথা বলেছে। কই বিএনপি তো অস্বীকার করে নাই। যে লোকটা মামলা করেছে বিএনপির নেতা, তাকে তো বিএনপি এক্সপেল করেছে। আর চিন্ময় গিয়ে ফ্ল্যাগ লাগাইছে, কোনো এক XYZ কেউ লাগাইছে, আপনি মেইন আসামি করে দিয়েছেন চিন্ময়কে, তাই না? এগুলো তো ভাবতে হবে। না, আপনি যে দাবিটার কথা বলছেন, অনেকেই বলছেন যে প্রধান উপদেষ্টা তিনি ডাকবেন সব দলকে নিয়ে বসবেন, না বিভিন্ন ইস্যুতে। হ্যাঁ হ্যাঁ, ধরুন এই ইস্যুটাতে আর কি, ভারতের সঙ্গে যে টানাপোড়েন, এটা খুবই ইম্পর্টেন্ট, বসা উচিত। তো ধরলাম যে এটা প্রফেসর ইউনূস
কি কারণে বসছেন না বা কবে না, হয়তো বসবে। আমরা চাচ্ছি যে আমরা জাতি হিসেবে সকলেই ঐক্যবদ্ধ আছি, যেটা অন্যান্য দেশে হয়, ভারতে হয়, সেটাকে না আমরা দৃশ্যমান করি না। এই ইস্যুতেই ডাকেন। তো শুধুমাত্র ওনাকে ডাকবার দায়িত্ব না দিয়ে ওনাকে মাইনাস করে আপনারা নিজেদের মধ্যে না, সেটা কি করে হবে? রাষ্ট্র সরকার যেখানে দায়িত্ব না নিয়ে ওনারা নিয়ে উদ্যোগ, এটা কোনোদিনই হয় নাই, কখনো হয় না। আমরা বিভিন্ন সভা সমাবেশে আমরা কিন্তু একা করি না, আমরা অন্যান্য রাজনৈতিক, এই যে আমাদের পরশুদিন একটা কাউন্সিল হয়ে গেল, আমরা তো ওখানে 10টা রাজনৈতিক দলকে ডেকেছি, ইনক্লুডিং বিএনপি, এবং তারা যখন করে আমরাও সেখানে যাই, আমরা আমাদের মতামত দিচ্ছি। আমাদের মধ্যে ঐক্যতা আছে, আমাদের মধ্যে। আপনি যে বললেন না আমাদের ডিফারেন্স, কোনো ডিফারেন্স নাই, এটা ডিফারেন্স সৃষ্টি হবে এখানে। এটা আমাদের মধ্যে বিভেদ করার জন্য অনেক শক্তি কাজ করতেছে, ইনক্লুডিং শেখ হাসিনা। তার দোসররা পথে ঘাটে গলিতে গলিতে বসে আছে, মানে প্রশাসনে আছে, আইন শৃঙ্খলা। আজকে তো আপনি 9 জন পুলিশকে অব্যাহতি দিয়েছেন, কেন? তাহলে এই 9 জন পুলিশ কি করছিল এতদিন? এবং সব জায়গায় আছে। আমার বিচার বিভাগের মধ্যে এখনো স্বস্তি ফিরে আসে না, জানেন। 12 জন বিচারপতিকে ছুটি দিতে বাধ্য হয়েছে, 3 জনকে বাধ্যতামূলক অবসর দিয়ে দিছে। তো কোথায় আপনি স্বস্তি পাবো আমরা? তারপরে নতুন নিয়োগ, এটা ডিলে হয়ে যাচ্ছে সব জায়গায়। তো আপনি বললেন যে আমি শেখ হাসিনার কোনো আইন মানি না, তা আপনি সার্চ কমিটি দিয়ে একটা নিয়োগ দিয়ে দিলেন, তাহলে আপনি অপেক্ষা করলেন না কেন? বিচার কমিশনের, এই নির্বাচন কমিশনের সংস্কারগুলো আসুক, সেগুলো না আসার আগে আপনি কিছু কিছু অ্যাকশানে যাচ্ছেন, তারপর বলছেন আমরা নোট ছাপাবো না। তা আগে কথা বলার দরকারটা কি ছিল? এখন 26,000 কোটি টাকা নোট ছাপায়। সেই জন্য বলছি যে আমাদের, যেটা আমি বলছিলাম, যে উপদেষ্টারা অনেকে অভিজ্ঞ, বিশেষজ্ঞ, সৎ, সবই ঠিক আছে, সজ্জন, কিন্তু আরও উপদেষ্টা বাড়ান না। আপনি যে 10টা কমিশন করেছেন, এখানে তো বিশেষজ্ঞ অনেক নিয়েছেন, এই তো খুঁজে পেলেন কেমন? আমি তো অবাক হয়ে যাই। প্রায় 100-150 জন লোক আপনি কোত্থেকে বাইর করে আনলেন, দিলেন তো। তাহলে আপনি সেরকম আরও লোক আপনার সাহায্য করার জন্য নেন। সবাইকে উপদেষ্টা করতে হবে এমন তো না। করেছে, কয়েকজনকে করেছে, সহকারী ইত্যাদি ইত্যাদি করেছে। এই যে স্বাস্থ্য, যেটা সবচেয়ে বেশি আমাদের চোখে ভালো করে নাই, স্বাস্থ্য উপদেষ্টা, সেখানে একজন ডাক্তার সহকারীকে নিয়েছেন। ও শিক্ষা তো একজন নিয়েছেন। এরকম নেন সব জায়গায়। আমি তো বলছি না যে সবাইকে উপদেষ্টা করতে হবে। আপনাদের মতো যারা সিএসপি ঝানু অফিসার, হ্যাঁ, সে সময় আপনারা দেশের কাজে খুব ছিলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকেও ডাকতে পারে সিনিয়র সিটিজেন হিসাবে, সেটা তো একটা হইতে পারে। তো আমি বলছি যে সবার সাথে মত বিনিময় করেন, দূরত্বটা যেন না হয়। কিন্তু দৃশ্যমান হচ্ছে এখানে কিছু শক্তি রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করছে, এবং ছাত্র তরুণদের সাথেও আমাদের একটা দূরত্ব। কোনো দূরত্ব নাই বাবা, তোমরা যা করেছো তোমাদের সেলিউট, তাই না? 15 বছর টানা আন্দোলনের মধ্যে দিয়ে এত ত্যাগ তিতিক্ষা, কারাবরণ থেকে শুরু করার পরে শেষ পর্যায়ে আইসা তোমরা এই সফলতাটা আমাদের এনে দিয়েছো। কিন্তু এই সফলতার তো বাস্তবতা হচ্ছে এটা কার্যকর করতে হবে না। সুব্রতদা যেটা বললেন যে বিভেদ নেই, তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা নেই, সরকারকে তারা সহযোগিতাই করতে চান, কিন্তু সরকার তো সেই সহযোগিতা নিচ্ছে না। সরকার সহযোগিতা নিচ্ছেন না, এটা আমি ঠিক বুঝতে পারছি না এই কথাটা। কেন আমি বলি, সরকার তো যদি প্রত্যেক বিষয়ে যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে যদি আলাপ আলোচনা করে, তাহলে তাদের যে নিজস্ব একটা ধ্যান ধারণা, নিজস্ব যে একটা পলিসি মেটার। শেষ কথা হচ্ছে, জাতীয় ইস্যুতে আপনাকে কথা বলতেই হবে। একটা হোয়াইট পেপার আমাদের সামনে এসেছে, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অতি অল্প সময়ের মধ্যে একটা রিপোর্ট জমা দিয়েছেন, যেটা আলোচিত হচ্ছে। তিনি বলছেন যে গত 15 বছরের শাসন ছিল চোরতন্ত্র জন্ম দেওয়ার জন্য, চোরের একটা শাসন তৈরি হয়েছে। এইটাকে সর্বশেষ যে প্রেস কনফারেন্স, সেটাতে তিনি বলেছেন চোরতন্ত্র। আপনি কীভাবে দেখেন? আপনি তো দীর্ঘদিন রাজনীতি না করলেও রাজনীতির ময়দানে আছেন। প্রথম কথা, এই যে শ্বেতপত্রটা এত অল্প সময়ের মধ্যে এবং মোটামুটি আসল বক্তব্যগুলো তুলে ধরেছে নিশ্চয়ই, যদিও আমরা দেখিনি। এটার জন্যে জাতি শুধু তাদের ধন্যবাদ দেওয়া নয়, কৃতজ্ঞ থাকা উচিত। এরকম একটা ডকুমেন্টের দরকার ছিল, এবং এটার নিয়ে যা যা ব্যবস্থা গ্রহণ করা নিশ্চয়ই বর্তমান সরকার করবে। কিন্তু এই সরকারের পক্ষে তার আর 3 মাস থাকুন, 3 বছর থাকুন, এই সব কিছু শেষ করতে পারবে না। কারণ এত কিছু সমস্যা
আর এত কিছু অপকর্ম হয়েছে গত 15-16, যেগুলা ওই দেবপ্রিয় বাবু তার রিপোর্টের মধ্যে, শ্বেতপত্রের মধ্যে তিনি তুলে ধরেছেন। এখন এগুলোর যে চুম্বক বিষয় যেগুলো আর কি প্রধান বিষয়, এটা জাতির কাছে তুলে ধরা উচিত। এটা তো সম্ভবপর না যে এটা ছাপিয়ে প্রত্যেকের মধ্যে বিতরণ করে দেওয়া, মানে প্রত্যেক দোকানে দোকানে পাঠিয়ে দেওয়া, এটা তো সম্ভব না। যেটা করতে হবে, যেটা আসল বিষয়টা কি আছে সেটা জানাতে হবে, তাহলে পরিষ্কার বুঝতে হবে। এবং এটা যদি তখন কেউ চ্যালেঞ্জ করে যে না এটা এরকম হয় না, এরকম করুক, ইট শুড বি ওপেন ফর ক্রিটিসিজম, ফর ডিসকাশন, ফর নিজেদের মধ্যে যে সমস্ত কিছু আলাপ আলোচনা সবই করা উচিত মনে হয়। তো এখন আমরা অপেক্ষা করা, এটার পরে অপেক্ষা করা ছাড়া আপাতত কিছু করণীয় নয়। কারণ শ্বেতপত্রের মধ্যে তো কিছুটা কত টাকা পাচার করা হয়েছে আর কি, এগুলো এসছে 2 লক্ষ কোটি টাকা, এগুলো এসছে পত্রপত্রে। কিন্তু তার মধ্যে নিশ্চয়ই আরও অনেক কিছুই আছে যেটা হয়তো অনেকটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, কোথায় কি কাকে কি করা হয়েছে এগুলো নিশ্চয়ই আছে। তো এগুলোর জন্যে সময় দিতে হবে সরকারকে। এবং অনুরোধ আমি রাখবো, বা প্রস্তাব বলেন যাই বলেন না কেন, এটা চুম্বক কথাগুলো, আসল কথাগুলো শ্বেতপত্রের মধ্যে কি আছে এটা জাতিকে জানতে দিন। কি প্রক্রিয়া দিবেন, কিভাবে দিবেন, এটা নিয়ে কি কোনো সেমিনার হবে, না আলাপ আলোচনা হবে, না বক্তব্য হবে, নাকি আপনারা এটাকে এইভাবেই রেখে দিবেন, তা তো নয়। আর সবচেয়ে বড় কথা, যে বিষয়গুলো ওনারা পয়েন্ট আউট করেছে রিপোর্টের মধ্যে, শ্বেতপত্রের মধ্যে, সেগুলোর উপরে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা উচিত। যেমন এই যে টাকা পাচারের ব্যাপারটা অলরেডি পত্রপত্রিকায় এসছে, সেটার জন্যে যা দেন দরবার যা করার সেটা অবিলম্বে শুরু করা উচিত। এবং সেটা জন্যে আইনত ব্যবস্থা নেওয়া, ইন্টারন্যাশনাল কোর্টে যেতে হলে পরে যাওয়া, ইত্যাদি সব কিছু করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। সুব্রত দা, এই সরকারের সামনে কি কি চ্যালেঞ্জ বলে আপনি মনে করেন? আমি তো দেখি সবটাই চ্যালেঞ্জ। আপনি সংস্কার কমিশন কতগুলো করছেন, একমাত্র দেবপ্রিয়টা ছাড়া 3 মাসের মধ্যেই তো তারা দিয়ে, তার টিমকে আমরা অভিনন্দন জানাই। ডকুমেন্টেশন তো হয়ে গেল ওইটা, এখন এটা কার্যকরী কিভাবে হবে, মানে যারা বিশেষজ্ঞ আছে তারা নিশ্চয়ই এটা নিয়ে কথা বলবে। ভয়াবহ চিত্র কি করেছে এখানে উন্নয়নের নামে বয়ান দিয়ে দিয়ে, কম গণতন্ত্র বেশি উন্নয়ন, কত কথা না ওনারা বলেছেন। পুরা দেশটাকে তো খাপলা করে দিয়েছে এই সরকার, আরও করে দিত, শেষ করে দিত, মাটি পর্যন্ত খাইয়া ফেলতো এরা। এমনি তো খাচ্ছিল, নদী নালা মাটি জঙ্গল কোনটা বাদ দিয়েছে। তো এখন কথা হচ্ছে, ইউনিয়ন সরকারকে আমরা ধন্যবাদ দিই, দেবপ্রিয় এবং তার টিম মাধ্যমে যে আমরা একটা ডকুমেন্ট পেলাম, সত্য প্রকাশ করেছে, নির্ভয়ে করেছে, এবং তারা নিজেরাও বলেছে। তাহলে এই যে গণ অভ্যুত্থান বা বিপ্লব যাই বলি না কেন, তাহলে এটা সফলতা কী হবে এটা যদি আমরা কার্যকর করতে না পারি? ওনারা কিন্তু বলেছে এই কথাটা। তাহলে দায়িত্ব আরও বেড়ে গেল। তো অন্যান্য কমিশনের রিপোর্টগুলো আনেন, কী কী সংস্কার করতে চান। আপনি বলছেন যে আমরা কিছু সংস্কার না করে তো যাব না, খুব ভালো, কী কী সংস্কার করবো আমাদের সামনে। কেউ বলে সংবিধান ফেলে দেবো, সংবিধান পুনর্লিখ, এগুলো হয়। আপনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচন করার কথা বলতেছে, কেউ বলতেছে গণভোট করব। আজগুবি সব কথাবার্তা দিয়ে দেশের মধ্যে একটা কেয়াস কনফিউশন করিয়ে আবার একটা এমন কিছু সৃষ্টি করবেন যিনি টুপ করে আবার এখানে চলে আসবে। উনি বসে আছে না দিল্লির শরীতে, তো উনি তো এই কাম নিজেদের মধ্যে লাগিয়ে দেব। তো সেখানে আপনারা একটু সময়টা বেশি নিয়েন না, যৌক্তিক সময় নেন। বিএনপি করেছে এবং নির্বাচন কমিশন গঠন করেছেন, তারাও তো একটা ঢিলে ভাব, এতদিন পরে নাকি আজকে না কালকে মিটিং ডেকেছে কমিশনে। আরে ভাই, আপনার তো কোনো সময় নয়, প্রত্যেকটা দিন আপনাকে কাজের মধ্যে থাকতে হবে, দৃশ্যমান থাকতে হবে, জনগণের রাস্তা আনতে হবে। সেটাও যেমন করবেন, বিচার বিভাগের সংস্কারটা করেন, বিচারপতি নিয়োগের নীতিমালা, মাননীয় প্রধান বিচারপতি আপনি বলেছিলেন, আমি 25 দফা বিচার বিভাগ সংস্কারের প্রস্তাব উত্থাপন করেছেন উনি। তো বিচারপতি নিয়োগের নীতিমালা না হওয়ার আগে আপনি 23 জন বিচারপতি নিয়ে নিয়েছেন, এটা কি সঠিক হইল? তাহলে আপনি তাড়াতাড়ি নীতিমালাটা করেন, সামনে যেন আমরা চাই না আবার এরকম গৈরহ বিচারপতি নিয়োগ হোক। অতীতে হয়েছে, এখন আপনারাও যদি এই কাজেই করবেন।
সব জায়গায় আপনি আইনের শাসন, সুশাসন, হ্যাঁ, ন্যায় বিচার এগুলো প্রতিষ্ঠা করেন, মানুষ যেন অন্তত আস্থাটা ফিরে পায়। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে শৃঙ্খলা আনেন, প্রশাসনের মধ্যে যে অস্থিরতা আপনি ভালো জানেন। এখানেও তো স্বৈরাচারের দোষরা এখনো বসে আছে বিভিন্ন কি পয়েন্টে। অদ্ভুত অবস্থা, এতদিন লাগে এগুলো করতে। আপনি 100 দিন পার করেছেন, আরও এখন 20-25 দিন চলে যাচ্ছে। আমি তো ভাবছিলাম 100 দিনের পরে 101 দিন হবে শুভ হালকাতা। হ্যাঁ, একটা ভালো কাজের মধ্য দিয়ে আপনারা আগামী 100 দিন যাত্রা শুরু করেন। তার মধ্যে এই সারা বাংলাদেশে একটা অস্থিরতা, এখন একটা সাম্প্রদায়িকতার ইয়ে পেয়ে গেছে দিল্লি, যে বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িকতার মধ্যে নিজেরা যুদ্ধ, একদম অস্বাভাবিকতা। রিপাবলিক টিভি নিয়ে কি একটা আছে, এত অস্বাভাবিক কথাবার্তা বলে, অস্বাভাবিক কথাবার্তা বলে। এবং অন্যান্য মিডিয়া, আপনার বন্ধুরা, দিল্লির বন্ধুরা, কলকাতার বন্ধুরা, তারও তো ইনফরমেশন গ্যাপ। এইখানে কেন তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা গ্রহণ করে না? ভারতীয় মিডিয়া এবং তাদের যে সাংবাদিকগুলো আছে, বন্ধু নাই, আমাদের আছে তো প্রচুর বন্ধু বান্ধব আছে, তাদের সাথে ইন্টারাকশনটা করেন, করে তাদেরকে জানান। আপনি এখনো পর্যন্ত একটা সংবাদ সম্মেলন করলেন না এই বিষয়টা নিয়ে। আজকে যে ভারত যে সুযোগ পেয়ে যাচ্ছে আপনার নীরবতার জন্য, আপনি বলবেন না কি হচ্ছে না হচ্ছে, সঠিক চিত্রটা তুলে ধরেন, বা আপনি কতদূর কি ব্যবস্থা গ্রহণ করেছেন সেটা বলেন। বিশ্ববাসী জানুক, আমরাও জানি, ভারতীয় মিডিয়াও জানুক। ভারতীয় অনেকে জানেন, বিনা স্বীকৃতি থেকে অনেকেই তারও এখন কি বলবো অসত্য কথা প্রলাপ প্রকাশ শুরু করেছে। অস্বাভাবিক, যারা একসময় আমাদের খুব বন্ধু ছিল। এবং এখানে বিজেপির মধ্যে একটা ইন্টেলেকচুয়াল গ্রুপ আছে, যারা ওই বিজেপির লাইনে এইসব অস্বাভাবিক কথাবার্তা বলা শুরু করেছে। তো সুতরাং এই যে ফরেন উপদেষ্টা, আপনার ছাত্র, তারা একটু অ্যাডভাইস করেন না যে বাবা তোমার কার্যক্রম আর একটু দৃশ্যমান করো। কেন ভারত আমাদেরকে ইয়ে করবে? আমাদের প্রতিবেশী তো, আমরা তো ভারতের সাথে সুসম্পর্ক চাই সম্মানজনকভাবে। তো সেটা আপনি এত দেরি করছেন কেন? দরকার হলে আপনি প্রতিনিধি পাঠিয়ে দেন, আগেই পাঠিয়ে দেন, অসুবিধা কি? আপনি দরকার হলে এখানকার যিনি হাই কমিশনার সাহেব আছে তার সাথে বৈঠক করেন, বা আপনার অন্য উপদেষ্টারা করেন। এইগুলো তো কোনো আমি কার্যক্রম দেখছি না, কেন এগুলো বাধাগ্রস্ত হচ্ছে? আমার প্রশ্নটা সেইখানে। আপনি প্রত্যেক দিন আমাদের কাজের হিসাব দেবেন। আপনাকে এখানে বসানো হয়েছে রক্তের উপর বসানো হয়েছে, ক্ষমতা ভোগ করার জন্য না। জনগণের দুঃখ দুর্দশা, 15 বছরের বঞ্চিত যে সমস্ত অবস্থা আছে সেগুলো কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য। সেটা না করে এখন আমার মনে হচ্ছে আমরা দীর্ঘদিন ক্ষমতায় থাকবো, রাষ্ট্র সংস্কার করব, আর আমরা আগেও পিষ্ট হয়েছে, এখনো পিষ্ট হইতেই থাকি। আর যাতে পিষ্ট না হন সেদিকেই চেষ্টা করবেন উনি নিশ্চয়ই। হ্যাঁ, না, আমি তো সবসময় আহ্বান জানাচ্ছি, খোলা মনে আহ্বান জানাচ্ছি, আপনারা আরো অ্যাক্টিভ হন। অ্যাক্টিভিজমটা দেখি না আমাদের জুডিশিয়ারিতে একটা কথা আছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি শুনি না, যেটা সুব্রতদা বললেন যে প্রশাসনিক কেন এই যে অস্থিরতা প্রশাসনে, আপনি তো দীর্ঘদিন প্রশাসনে ছিলেন, সর্বোচ্চ পদে সচিব ছিলেন, আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? কেন হলো না এই অবস্থাটা? এটা কি অভ্যন্তরীণ ব্যাপারে নাকি? না, অভ্যন্তরীণ ব্যাপারে। অভ্যন্তরীণ ব্যাপারে যেটা আমরা সবাই জানি যে গত প্রায় 15 বছর যাবৎ, 1996-তে যখন প্রথম এই শেখ হাসিনা ক্ষমতায় আসলেন, তখন থেকে শুরু করে যেটা সর্বনাশটা যেটা করা হয়েছে প্রশাসনে, সেটা হচ্ছে প্রশাসনকে রাজনীতিকীকরণ করা হয়েছে। আনহার্ড অফ, দিস ইজ টোটালি আনহার্ড অফ and never done anywhere in the history of civil service. সে ব্রিটিশ আমল বলুন, পাকিস্তান আমল বলুন, কোনো আমলেই প্রশাসনকে, এমনকি মুসলিম লীগ বা পাকিস্তানি সময়ে যারা সম্পূর্ণ রাওয়ালপিন্ডি মুখা আর করাচি মুখা ছিল, তারাও কোনো দিন প্রশাসনকে বলে নাই আসো আমাদের পক্ষে বক্তব্য। তখন তো আমি চাকরি করেছি, এই সিভিল সার্ভিসেই চাকরি করেছি। কই আমাদের তো কোনোদিন, আমি একটা মহকুমাতে, ব্রাহ্মণবাড়িয়ার মতো এখন জেলা, একটা বিরাট মহকুমা, এটা খুব গুরুত্বপূর্ণ, সেখানে আমি এসডিও ছিলাম। কোনোদিন গভর্নর আমাকে এই ব্যাপারে, হয়তো চালের দাম বেড়েছে নাকি ফ্লাডে কোথায় কী হয়েছে এটা জানার জন্য এসডিও সাহেব
কী হয়েছে একটু বলেন তো, এটা হয়েছে, কিন্তু রাজনৈতিক ব্যাপারে কিছু সেইখানে আপনার এখন কষ্ট লাগে যে আমরা জেনে শুনে বিষ করেছি পান। কোথায়? যে যখন 96 সালে এই শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করার জন্যে আমাদের এই সিভিল সার্ভিসের কিছু উচ্চাভিলাষী এবং অত্যন্ত মানে বলবো দুষ্ট প্রকৃতির কিছু আমার সহকর্মী তারা গিয়ে হাসিনার সঙ্গে হাত মিলালেন। কি ব্যাপার, আপনাকে আমরা ইয়েতে ক্ষমতায় নিয়ে আসব, তবে আমাকে একটু দেখেন। মুষ্টিমেয় কিছু লোক জনতার মঞ্চ করে ফেলল, ছি ছি ছি, এবং সেখানে রাজনৈতিক বক্তব্য সবাই বেরিয়ে আসলো না সচিবালয় থেকে। মহিউদ্দিন খান আলমগীর, শোনেন, সেটাই তো নাম ধরে বলতেছি না। সচিবালয়, আমি তখন সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ছিলাম। আমার রুমটা ছিল দোতলায় 6 নম্বর বিল্ডিংয়ের। তার নিচেই ওনারা টেবিলের উপরে চেয়ার লাগাইয়া রাজনৈতিক নেতাদের মতো। আমি কতবার প্রতিবাদ করেছি, কিন্তু কিছুই হয় নাই। বরং তারা লোক পাঠিয়েছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমি বললাম চাকরি যাক আর যাই হোক, এটা করব না, এটা আমার নিয়ম নীতির বিরুদ্ধে, এটা কি বলে সরকারি আইন শৃঙ্খলা বিধি, এফিসিয়েন্সি ইন ডিসিপ্লিন রুল, কন্ডাক্ট রুল ইত্যাদি সব না শুনে নেই, করলো। করে কি অবস্থা হয়েছে এখন প্রত্যেকটা ডিপার্টমেন্টে, বিশেষ করে প্রশাসনে, পুলিশে যারা দেশ শাসন করবে তাদের মধ্যে এখন দলীয়করণ। অমুককে নিয়োগ দিতে হবে ডিসি হিসাবে ময়মনসিংহে বা খুলনাতে বা দিনাজপুরে কোথাও পাঠাতে হবে। ওকে যে পাঠাচ্ছেন এ কোন দল করতো? না না, ও কোনো দল টল করতো না। কি ছাত্র দল বা ছাত্রলীগ? না না না, ও খুব ভালো ছেলে ছিল। তো দেখেন ওর ভাই বা ওর চাচা বাবা এই সমস্ত। অর্থাৎ আমি যেটাকে নাম দিয়েছিলাম, আমার এক আর্টিকেলে লিখেছেন ডিএনএ টেস্ট। প্রত্যেকটা সরকারি কর্মচারীর ডিএনএ টেস্ট করা হতো, সে কোন এই করে সর্বনাশ করা হয়েছে। তো যাই হোক, এগুলা একদিনে একটা কথা আপনি বলেছেন যে কেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যবস্থা নেবে। এগুলা ব্যবস্থা আমি মনে করি একদিনেই হওয়ার নয়। ওনারা সংস্কার কার্য হাতে নিয়েছেন, 5-7টা কমিশন করেছেন। সংস্কার 10টা নাকি? আচ্ছা বেশ, 10টা কমিশন করে। এই 10 কমিশনে যদি 10 বছর সময় দেওয়া হয় তাও এটা শেষ হবে না, হওয়ার না থাকে। কারণ সংস্কার বলুন যাই করুন, আপনার এগুলা দীর্ঘমেয়াদী ব্যাপার। আপনার একটা বাড়ি যেখানে আপনি বসবাস করেন ভেঙে চুরে একেবারে জানলা দরজা ছাদে দিয়ে পানি পড়ে, চুনকাম নাই, পলেস্তারা খসে পড়েছে, এই সমস্ত একটা বাড়ি, সেটা আপনি যদি বলেন যে না 3 মাসের মধ্যে করে দেওয়া হবে না। যতদিন লাগে 1 বছর, 1.5 বছর, 2 বছর যা লাগে লাগাতে হবে। প্রশাসনটাও ঠিক তাই। এমন অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে প্রশাসনকে, এটা সংস্কার করতে হলে পরে। আর সংস্কার এমনি নর্মাল অবস্থাতেও, এখন তো একটা অ্যাবনর্মাল অবস্থায় আছি। স্বাভাবিক নর্মাল অবস্থার মধ্যেও সংস্কারের কাজটা এটা দীর্ঘমেয়াদী, এটা শেষ হবার নয়। যখনই যেখানে একটা খুদ দেওয়া হবে সেটা তখনই ব্যবস্থা নিতে হবে। তো এটা দীর্ঘমেয়াদী আর যৌক্তিক সময় দুইটার মধ্যে ডিফারেন্স আছে। দীর্ঘমেয়াদী, হ্যাঁ, দীর্ঘমেয়াদী আর দীর্ঘমেয়াদী মানে এটা চলমান প্রক্রিয়া, এই অর্থে আমি বলছি। সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া, এটা শেষ নেই যে এবার 2024 সালে এইটুকু সংস্কার করলাম শেষ, রোজ কিয়ামত পর্যন্ত হয়ে গেল। নো, নাথিং লাইক দ্যাট। এটা তারপরে হয়তো 2 বছর 4 বছর পরে আরও কিছু নতুন বিষয়াদি আসবে, সেগুলো সংস্কার করতে হবে। তো এইগুলা নিয়ে সংস্কার নিয়ে 6 মাস লাগাবেন না 6 বছর, নো, আই এম নট ইন্টারেস্টেড। আমার প্রস্তাব হচ্ছে, মতি ভাই আমি বলি, আমার প্রস্তাব হচ্ছে যেটুকু অতি প্রয়োজনীয়, অতি দরকার একটা ভালো নির্বাচন করার জন্যে, একটা কলুষমুক্ত সকলের পার্টিসিপেশন, অংশগ্রহণমূলক একটা নির্বাচন করার জন্যে যেটার দরকার, যেটুকু সংস্কারের দরকার সেগুলো করে। তারপরে নির্বাচনটা, আমার টার্গেট হচ্ছে নির্বাচন, যে গত 15-20 বছর যাবৎ মানুষ নির্বাচন দেখে, যে ছেলেটি আজ থেকে 12 বছর আগে নির্বাচনের ভোট দেওয়ার তার যোগ্যতা অর্জন করেছে, বয়স 18 হয়েছে, এখন তার বয়স 30-32, আজ 12 বছর পর্যন্ত সে
তার এই নাগরিক অধিকারটুকু প্রয়োগ করতে পারেনি, সেটা করুন। অনেক ধন্যবাদ আপনাকে। কবে সে নির্বাচন? না, নির্বাচন তো দ্রুততম সময়ে দিতে হবে। আপনি সংস্কারের কথা বলে একটা দীর্ঘ সময় পার করে দেবেন, আর আমাদের মধ্যে মারামারি কাটাকাটি শুরু করে দেবেন, তরুণ সমাজের সাথে আমাদের দূরত্ব সৃষ্টি করবেন। কিন্তু আপনার মধ্যে এই সংশয়টা কেন? না, সংশয়টা হচ্ছে আমি তো সেখানে পজিটিভ দিকটা দেখতে পাচ্ছি না। ধীরে চলা নীতি, আমি তো ধীরে চলা নীতি চাই না। আপনি তো মনে করছেন যে 5 বছরের জন্য ক্ষমতায় বসছেন, সুতরাং সপ্তাহে একদিন ক্যাবিনেট মিটিং করলাম, পরের দিন কি বলে এটা কি কমিটি বসে যে একটা ইসি না, যে টাকা বরাদ্দ করে যে, হ্যাঁ, মানে বিভিন্ন সরকার ইসিএনসির মিটিং না, যে পরের দিন যে মিটিং আপনি তো মনে করছেন যে আপনি তো ভাই নর্মাল সরকার না, আপনি একটা অনির্বাচিত সরকার, এটা তো মনের মধ্যে রাখতে হবে সবসময়। আমরা সমর্থন করছি সবাই মিলে, আপনার পপুলারিটি আমরা চাচ্ছি, বিশ্বনন্দিত নেতা, আপনি কেন ফেল করবেন? 111 সরকার তো খুব পপুলার ছিল, শেষের দিকে তো এত আনপপুলার দেশ ছেড়ে পালিয়ে গেছে। আমরা চাই না ইউনুসের দলবল নিয়ে পালিয়ে যাক। সুতরাং এইসব কথা বলার আগেই আপনি একটু আমাদেরকে রোডম্যাপটা দিয়ে দেন। আপনি কত সময় নিতে চান আমরা একটু দৃশ্যমান হয়ে দেখি, তারপর আমরা দেখব কোনটা যৌক্তিক কোনটা। আপনি তো পুরা রাষ্ট্র ব্যবস্থা পাল্টে দেওয়া যাবে, এটা সম্ভব? এটা কি একটা বিপ্লবী সরকার? আপনি তো সেই পথে হাঁটেন না। আপনি সংবিধানের মধ্যে যখন ঢুকে গেছেন, তাহলে সাংবিধানিকভাবে আপনাকে অগ্রসর হইতে হবে। যতটুকু না করলে, আপনি বলেছেন সেটা, যতটুকু না করলে নয়। আর বিশেষ করে আইনশৃঙ্খলা এবং বাজার নিয়ন্ত্রণ, এটা ইমিডিয়েটলি করতে হবে। ছাত্রদের যারা শহীদ হয়েছে তাদের তালিকা করেন এবং তাদের ফ্যামিলির পাশে দাঁড়ান, পুনর্বাসন করেন। 20,000 লোক আহত হয়েছে, তাদের সুচিকিৎসা এখন আমরা দেখতে পাচ্ছি না। বিদেশে 2-1 জন পাঠাচ্ছেন, প্রায় তো মারা যাচ্ছে 1 সপ্তাহ পর পর। হ্যাঁ, 400 লোক অন্ধ হয়ে গেছে, শিশু হত্যা হয়েছে। সেগুলো দৃশ্যমান করেন, আমরা দেখি যে আপনি এই পরিবারগুলোর পাশে আপনারা আছেন। সেটাও কেমন যেন চলছে না, কি ঘোড়ার গাড়ির মতো চলতেছেন, তা হবে না। আপনাকে সুপারসনিক গতিতে চলতে, গাড়ি দ্রুত চলুক আমরা আশা করি। হ্যাঁ, আপনি তো ওই, আপনাকে অ্যানালগ বলবো না, ডিজিটাল, কিন্তু আমি চাচ্ছি যে স্মার্ট। অনেক ধন্যবাদ সুব্রত, আপনাকে অনেক ধন্যবাদ। আমার হাতে সময় নিয়ে শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ দুজনকেই। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।